शिवा, मुझे डर लग रहा है। বিয়ের ৮ বছর পর সন্তান জন্ম নেয় এক দম্পতির ঘরে, কিন্তু তাদের আনন্দ পরিণত হয় অভিশাপে যখন লোভী আত্মীয়রা এক তান্ত্রিকের পাতা ফাঁদে পা দেয়। নরবলি চায় ধন পিশাচিনী, আর বলি হিসেবে বেছে নেয় ওই নিষ্পাপ শিশুকে। বাবা মায়ের আত্মত্যাগ আর এক ভয়ঙ্কর মৃত্যুদোষের ভার নিয়ে বড় হওয়া শিবা কি পারবে সেই পিশাচিনীকে ধ্বংস করে তার আসল বাবা মায়ের আত্মাকে মুক্তি দিতে? জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশন। আজ আমি এক্সপ্লেন করব 2025 সালে মুক্তি পাওয়া হরর সিনেমা জটাধারা। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দেখানো হয় একটি বয়স্ক লোক গ্রামের সব মানুষদের গ্রামের বহু পুরনো একটি ঘটনা বলছে, যেখানে লোকটি বলে আগে মানুষের কাছে যখন ধন সম্পদ ছিল তখন সেগুলো সুরক্ষিত রাখার কোনো উপায় তাদের জানা ছিল না। অনেক ধন সম্পদ লুট হতো, তাদের কাছে কোনো লকার ছিল না, যার কারণে মানুষ তখন ধন সম্পদ মাটির নিচে পুঁতে রাখত। মাটির নিচে রাখার পরও তারা ডাকাতের হাত থেকে ধন সম্পদ রক্ষা করতে পারেনি। ওই ডাকাতেরা গলা কেটে সবাইকে মেরে মাটি খুঁড়ে সেসব ধন সম্পদ লুট করে নিত। মাটিতে পুঁতে রাখা ধন সম্পদ রক্ষা করার জন্য তারা একটা উপায় বের করে, যেটা হলো তন্ত্রবন্ধন। ধন সম্পদ রক্ষা করার জন্য মন্ত্র পড়ে অনেক মানুষকে বলি দিয়ে তন্ত্রবিধি মেনে আলাদা আলাদা বন্ধন তৈরি করা হতো। তারা মানুষকে বলি দিয়ে পিশাচ বন্ধন তৈরি করত। সম্পদ রক্ষা করার জন্য পিশাচ বলি চাইত। এই পিশাচের চাওয়া বলি পূরণ করার পরই সে মানুষকে তার সম্পদ ফেরত দিত। এমনই এক পিশাচ বন্ধন এই জায়গাতে ছিল। নেক্সট দিনে একটি বাড়ি দেখানো হয় যেখানে এক দম্পতি ঘুমাচ্ছিল। হঠাৎ মহিলাটির ঘুম ভেঙে যায়। মহিলাটি উঠে রান্নাঘরে গিয়ে পানি খায়, আর তখন একটি সোনার কয়েন তার পায়ের সামনে এসে পড়ে। মহিলাটি সেটা দেখে হাতে তুলে নেয়। কিছু দূর সামনে গেলে সে আরও একটি কয়েন দেখতে পায়, সেখানে আরও কয়েন ছড়িয়েছিল। মহিলাটি ওই কয়েনের পিছু করতে করতে একটি রুমের সামনে গিয়ে সেখানে অনেক সোনার দানা পড়ে থাকতে দেখে, আর সাথে একটি মহিলাকে বসে থাকতে দেখে। তার চারপাশে অনেক সোনার মোহর ছিল, আর মহিলাটির চেহারা অনেক ভয়ানক ছিল। এটা দেখে মহিলাটি ভয়ে চিৎকার দিয়ে ওঠে, আর তখনই ওই মহিলার ঘুম ভেঙে যায়। আসলে এই সব কিছু ওই মহিলার স্বপ্ন ছিল। পরদিন ওই মহিলাটি তার স্বামীকে নিয়ে একটি সাধুর কাছে গিয়ে বলে, আমি অনেকদিন ধরে একটি স্বপ্ন দেখছি। ওই স্বপ্নে একটি মহিলা সোনাদানা নিয়ে বসেছিল, চারপাশে অনেক বড় বড় কলস, আর মহিলাটি ভয়ঙ্করভাবে হাসছিল। এইসব শুনে সাধু বলে, বাস্তু দোষ আছে, একটি পুজো করতে হবে। বলরাজ বলে, আমার পূর্বপুরুষের বাড়ি এটা, এখানে বাস্তু দোষ কেন থাকবে? সাধু বলে, আপনার পূর্বপুরুষরা স্বপ্ন দেখেনি, আপনার স্ত্রী দেখেছে। রাতের বেলা ওই সাধু ওই মহিলার বাড়িতে যায় পূজা করার জন্য। সেখানে পূজা করার পর সাধু বলে, আজ রাত আমি এখানেই থাকবো। রাতের বেলা সাধু ওই ভয়ঙ্কর হাসি শুনতে পায়। সাধু এতে ভয় পেয়ে বুঝতে পারে এই বাড়ি কোনো সাধারণ বাড়ি নয়। সাধু ওই মহিলা তার স্বামীকে বলে, যত দ্রুত সম্ভব এই বাড়িটি খালি করো, না হলে এখানে থাকলে তোমরা সবাই মারা যাবে। এইটা বললে সাধু সেই রাতেই সেখান থেকে পালিয়ে যায়। এই বাড়িতেই ওই পিশাচ বন্ধন ছিল, যেখানে ধন পিশাচিনী ধন সম্পদের পাহারায় ছিল। ধন পিশাচিনী অনেক ভয়ঙ্কর একটা জীব। নেক্সট দিনে আমরা সেই বাড়িতে একটি কালো শাড়ি পরা মহিলার গলা কাটা লাশ দেখতে পাই। তার সামনে যজ্ঞের আগুন জ্বলছিল। আশেপাশের পরিবেশ দেখে বোঝা যায় সেখানে কোনো ভয়ঙ্কর রিচুয়াল চলছিল, যেখানে ওই মহিলাটিকে বলি দেওয়া হয়েছিল। এরপর এই সিন এখানে কাট হয়ে যায়। সেখানে কি হয়েছিল সেটা ধীরে ধীরে জানা যাবে, আর এর জন্য ভিডিওর শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। পরবর্তী সিনে দেখানো হয় মনীষ শর্মা নামের একজন ঘোস্ট হান্টার ও প্যারানর্মাল রিসার্চার সেমিনারের অডিয়েন্সের সামনে ভূত প্রেত আর তাদের এনার্জি নিয়ে স্পিচ দিচ্ছে। সেখানে মনীষ সবাইকে জিজ্ঞেস করে, ভূত আছে এটা কতজন বিশ্বাস করেন? সেখানকার সবাই তখন উঠে দাঁড়ায়। সবার বসে পড়ার পর একটি ছেলে উঠে দাঁড়ায়। মনীষ তাকে জিজ্ঞেস করে, তুমি তাহলে ভূতে বিশ্বাস করো না? ছেলেটি বলে, বিশ্বাস করি, কিন্তু যখন দেখব তখন পুরোপুরি বিশ্বাস করব। মনীষ ছেলেটিকে স্টেজে ডাকে। ছেলেটি তার নাম বলে শিবা। মনীষ বলে, ভূত দেখার জন্য আমাদের কাছে কিছু ইকুইপমেন্ট থাকা প্রয়োজন। মনীষ সব ইকুইপমেন্ট বের করে। এটা দেখে শিবাও তার কাছে থাকা সমস্ত ইকুইপমেন্ট বের করে মনীষের সামনে রাখে। শিবাও একজন গোস্ট হান্টার, কিন্তু সে ভূত বিশ্বাস করে না। মনীষ এসব ইকুইপমেন্ট দেখে বলে, ভূতে বিশ্বাস করো না, অথচ গোস্ট হান্টিং ইকুইপমেন্ট সবই তোমার কাছে আছে কেন? শিবা বলে, ভূত প্রেত নেই এটা প্রমাণ করার জন্য। মনীষ জিজ্ঞেস করে, যেটা তুমি বিশ্বাস করো না সেটা তুমি প্রমাণই বা করতে চাও কেন? শিবা তখন এর কারণ বলে। এইখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়
ছোটবেলায় শিবা আর তার বন্ধু এক রাতে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। শিবা একটি শর্টকাট রাস্তা দিয়ে বাড়িতে যেতে চায়, কিন্তু ওই রাস্তায় সবাই বলতো ভূত আছে। শিবা যেহেতু ভূতে বিশ্বাস করতো না, তাই সে ওই রাস্তা দিয়েই যায়। শিবার বন্ধু সেখান দিয়ে যেতে ভয় পাচ্ছিল, তাই সে মানা করছিল, কিন্তু শিবা তাকে জোর করে নিয়ে আসে। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই শিবার বন্ধু সাইকেল থেকে পড়ে মারা যায়। গ্রামের সব লোকেরা বলে ওই জায়গায় ভূত আছে আর ওই ভূতই ছেলেটাকে মেরেছে, কিন্তু শিবা এইসব একদমই বিশ্বাস করছিল না। সিন প্রেজেন্টে আসে আর মানিশ জিজ্ঞেস করে, তাহলে তোমার বন্ধুকে ভূতে মেরেছে? শিবা বলে, না, তার ভেতরের ভয় তাকে মেরেছে। ভূত থাকলে তো আমাকেও মারত। এই ভয় একটি সংক্রামক রোগের মতো, যেটা দ্রুতই পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। আমি তাদের এই ভয় দূর করতে চাইছিলাম, তাই আমি এই জায়গায় রাতে গিয়েছিলাম, কিন্তু আমার কোনো ক্ষতি হয়নি। মনীষ বলে, তোমার মতে ভয় বেশি বিপজ্জনক, ভূত বলে কোনো কিছু নেই। যখন ভূতে কোনো বিশ্বাসই নেই, তাহলে হাতে এই সুতো বাঁধা কেন? শিবা বলে, আমার ভূতের ভয় নেই, এই সুতো আমার মা আমাকে বেঁধে দিয়েছে, আমি আমার মাকে ভরসা করি। মনীষ বলে, তোমার অনেক সাহস। তোমার মধ্যে ভূত প্রেত নিয়ে যতটা ইন্টারেস্ট আছে, এখানে থাকা সব মানুষ কোনোদিন ভূত প্রেত না দেখলেও তুমি অবশ্যই ভূত দেখতে পাবে। শিবা বলে, যদি থাকে তাহলে আমার সামনেই আসুক। রাতের বেলা শিবা একটি পুরনো বাড়িতে যায়। ভূত প্রেত বলে কিছু হয় না সেটা প্রমাণ করার জন্য শিবা গোস্ট হান্টিং এর কাজ করত। শিবা তার টিম নিয়ে ইএমএফ মিটার দিয়ে ভূতের উপস্থিতি চেক করার জন্য ওই পুরো বাড়ির ভেতরে ঢোকে। শিবা তার টিম নিয়ে যেসব জায়গায় যেত, সেসব জায়গায় মানুষ ভূতের ভয় পেত, কিন্তু সেই সব জায়গায় যাওয়ার পর আজ পর্যন্ত শিবা কোনো ভূতের দেখা পায়নি। শিবা সামনে কিছু একটা দেখে তার মিটারটি পাশে রেখে টর্চ লাইট ধরে। তখন মিটারে আসে একটি আত্মার উপস্থিতি আমরা দেখতে পাই, কিন্তু শিবা এটা খেয়াল করে না। তখন সেখানে শিবার দুজন বন্ধু আসে। শিবার বন্ধু রাজেশ বলে, শুনেছি স্টিফেন নামের একটা লোকের ভূত এখানে আছে। রাজেশ অনেক ভূতে ছিল, তাই সে ভয় পাচ্ছিল। শিবা মিটার সামনে রেখে স্টিফেনের আত্মাকে সিগন্যাল দিতে বলে, কিন্তু মিটারে কোনো সিগন্যাল আসে না। এতে শিবা বুঝতে পারে এইখানে কোনো ভূত নেই। শিবা রাজেশকে বলে, বলেছিলাম না এখানে কোনো ভূত নেই, ভূত প্রেত কিছুই হয় না। এভাবেই শিবা প্রতিদিন তার টিম নিয়ে বিভিন্ন জায়গায় গোস্ট হান্টিং করতে যায়। একদিন ভোর 4টায় শিবার বোন স্বপ্না তার বাবাকে কল করে বলে, আমি বাড়িতে বোর হয়ে যাচ্ছি, তাই জব করব, আমার সব ডকুমেন্টস পাঠিয়ে দাও। শিবা তখন অফিস থেকে বাড়িতে ফেরে। শিবার বাবা মা জানে না যে শিবা একজন গোস্ট হান্টার। শিবা তার রুমে গিয়ে চেঞ্জ না করেই দরজা খোলা রেখে শুয়ে পড়ে। শিবা ঘুমিয়ে গেলে তার রুমের সব জিনিসপত্র হাওয়ায় ভাসতে শুরু করে, এমনকি শিবা নিজেও শূন্যে ভাসতে থাকে। তখন শিবা স্বপ্ন দেখে একটি মহিলা ছোট একটি বাচ্চাকে মারার জন্য ছুরি নিয়ে এগিয়ে আসছে। এই স্বপ্ন দেখে শিবা লাফিয়ে ওঠে আর দেখে সকাল হয়ে গেছে। শিবাকে রাজেশ কল করে। শিবা রাজেশকে তার স্বপ্নের ব্যাপারে বলে দেয়। রাজেশ বলে, আমি বলেছিলাম তোর সাথে ভূতের ছায়া আছে, কিন্তু শিবা এইখানে বৈজ্ঞানিক যুক্তি দেয়। রাতের বেলা শিবা রাজেশকে নিয়ে একটি পুরনো বাড়িতে যায় যেখানে শিবা রিসার্চ করছিল। তখন রাজেশ সেখানে একটি মেয়ের ভূতকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। শিবা ওই মেয়েটির পিছু করতে থাকে আর মেয়েটি পেছনে তাকালে রাজেশ লুকিয়ে পড়ে। শিবা আড়াল থেকে বের হয়ে দেখে মেয়েটি সামনে নেই। শিবা চারদিকে ওই মেয়েটির আত্মাকে খুঁজতে থাকে। তখন ওই মেয়েটির সামনে এসে শিবার চোখে স্প্রে দিয়ে পালিয়ে যায়। শিবা বুঝতে পারে মেয়েটি কোনো ভূত ছিল না। শিবা সেখান থেকে একটি মূর্তি নিয়ে চলে যায়। পরদিন শিবার মা জানকী একটি মন্দিরে গুরুজির সঙ্গে দেখা করতে আসেন। জানকী ওই মন্দিরের গুরুজির অনেক বড় ভক্ত ছিলেন, কিন্তু গার্ডরা তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তখন গত রাতের ওই মেয়েটি সেখানে এসে বলে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ওই মেয়েটি ওই গুরুজিকে ডাক দিলে গুরুজি তাদের ভেতরে আসার অনুমতি দেন। ওই গুরুজি ওই মেয়েটির পরিচিত ছিল আর সেখানে শিবাও ছিল। মন্দিরে বসে জানকী আর ওই মেয়েটির মা গল্প করছিল। জানকী শিবাকে দেখে তাকে ডাক দেয়। শিবা তার মায়ের কাছে এসে বসে আর শিবার মা বলে, আজ একজন বড় শাস্ত্রীর সঙ্গে দেখা করতে পেরেছি, সিতারার জন্য এটা সম্ভব হয়েছে। শিবা তখন বলে, কে সে? তখন ওই মেয়েটির মা সিতারাকে ডাক দেয়। শিবা সিতারাকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ গত রাতে ওই পুরনো বাড়িতে শিবা তাকেই দেখেছিল। শিবার চোখে গত রাতে সিতারা স্প্রে দিয়েছিল, যার কারণে তার চোখ লাল হয়েছিল। সিতারার মা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে শিবা মিথ্যা বলে। সিতারা সত্যিটা তো জানতো, তাই সে শিবার সাথে এটা নিয়ে মজা করতে থাকে। শিবা তার মায়ের সামনে সত্যিও বলতে পারে না। মন্দিরে বসে শিবা আর সিতারা কথা বলে। সিতারা গত রাতের ঘটনার জন্য সরি বলে আর শিবা জিজ্ঞেস করে, তুমি ওখানে কি করছিলে? সিতারা বলে, আমি একজন আর্কিওলজিক্যাল রিসার্চার, আমি পুরনো টেম্পল আর আইডলের উপর রিসার্চ করছি। তাই ওই বিল্ডিংয়ে একটি মূর্তি আছে যেটা আমার প্রয়োজন ছিল, কিন্তু সেটার মালিক আমাকে ঢুকতে দিচ্ছিল না। তোমাদের দুজনকে দেখে মনে হয়েছে তোমরা তারই লোক, তাই স্প্রে দিয়েছিলাম। সিতারা জিজ্ঞেস করে যে তুমি সেখানে কেন গিয়েছিলে? শিবা বলে, আমি গোস্ট রিসার্চার, আমার মাকে বলো না, সে এইসব জানে না। সিতারা বলে, তুমি কাল আমাকেই ভূত ভেবেছিলে তাই না? শিবা বলে, ভূত নও এটা বুঝতে পেরেছিলাম, কারণ আমি গোস্ট হান্টার হলেও ভূতে বিশ্বাস করি না। এইখান থেকেই শিবার সিতারার মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হতে থাকে।
সিতারা শিবার বাড়িতে আসা যাওয়া করতে থাকে আর আস্তে আস্তে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। রাতে শিবা আবার ঘুমালে তার জিনিসপত্র আবারও শূন্যে ভাসতে থাকে আর শিবা আবারও ওই স্বপ্নটি দেখে লাফিয়ে ওঠে। পরদিন শিবা তার মোবাইলে নিউজ দেখে গোস্ট হান্টার মনীষ শর্মার অ্যাসিস্ট্যান্ট অঙ্কিত তিওয়ারির রহস্যজনক মৃত্যু হয়েছে বলে খবর পায়। শিবা এই খবর দেখে অবাক হয়ে যায় আর শিবা মনীষের সঙ্গে দ্রুত দেখা করতে যায়। এইখানে পিশাচ বন্ধনের বাড়িটির ঝলক দেখানো হয়। বাড়িটি বহু বছর ধরে সিল করা ছিল আর সেখানে বসে ধন পিশাচিনী সেতারা বাজাচ্ছিল। তখনই রাস্তায় একটি ট্রাকের সাথে শিবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু তার আগেই একটি কুকুর শিবার বাইকের সামনে চলে আসে, যার ফলে শিবার বাইক থামায়। শিবা এইবারের মতো অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়, কিন্তু ধন পিশাচিনী তখন সেতার বাজানো বন্ধ করে। শিবা ওই দিন আর মনীষের সঙ্গে দেখা করতে যেতে পারে না। কিছুদিন পর শিবা সিতারাকে নিয়ে মনীষের অফিসে যায়। শিবা মনীষকে অঙ্কিতের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করলে মনীষ বলে অঙ্কিত সোনার কলসি খোঁড়ার তান্ত্রিকের সঙ্গে মিলে সত্যি জানার জন্য ওই গ্রামে গিয়েছিল। অঙ্কিত সেসব রিপোর্ট দিয়েছিল যে এইসব ঠিক ছিল, কিন্তু এর কিছুদিন পর সেই রহস্যজনকভাবে মারা যায়। সিতারা জিজ্ঞেস করে সোনার কলসির কারণে কি মারা গেছে? মনীষ বলে মানুষ এটাই বলে। মানুষ বলে ওই কলসির কোনো এক শক্তি তাকে রক্ষা করে, তাকে খুশি করার জন্য পশু বলি দিতে হয়, কখনো কখনো নরবলিও। শিবা জিজ্ঞেস করে যে ওই গ্রামে কোথায় আর তান্ত্রিকটা কে, কিন্তু মনীষ শিবাকে এটা বলতে চায় না। মনীষ বলে তুমি এই কেস সলভ করবে বলে আমি এটা চাইছি না, এটা ভেবো না। এই কাজটা সত্যি অনেক ডেঞ্জারাস, সব স্পিরিট ফ্রেন্ডলি না, কিছু আছে অনেক বিপজ্জনক। আমি তোমাকে কোনো ইনফরমেশন দিতে পারবো না। সেখানে মনীষের টিমের একজন ছেলে দাঁড়িয়েছিল। ওই ছেলেটি শিবার দিকে তাকিয়েছিল, কারণ সোনার কলসের রহস্য উদ্ঘাটনের জন্য গোস্ট হান্টিং করতে শিবা ওই গ্রামে যেতে চায়। সিতারা বলে সোনার কলসের কারণে অনেকের মৃত্যু হয়েছে, আমি তোমাকে হারাতে চাই না। শিবা বলে আমার ক্ষতি হবে বলে তুমি চাইছো না আমি সেখানে যাই? ঠিক আছে, আমি যাব না, প্রবলেম সলভ। সিতারা বলে তুমি তোমার বাবা মাকে যেমন মিথ্যা বলো আমাকেও তেমন মিথ্যা বলছো, তাই না? তখন রাজেশ শিবাকে মেসেজ করে একটি বারে ডাকে। শিবা ওই বারে যায় আর সেখানে তারা দুজন অনেক এনজয় করে। তখন মনীষের টিমের ওই ছেলেটি শিবাকে কল করে বলে অঙ্কিত যেই গ্রামে গিয়েছিল আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারবো, কিন্তু অনেক খরচ করতে হবে। শিবা এতেও রাজি হয়ে যায়। রাতের বেলা আবারও শিবা স্বপ্ন দেখে আর শিবা প্রতি রাতেই এই একই স্বপ্ন দেখত। আজ রাতে শিবা দেখে ওই বাচ্চাটিকে একটি লোক কোলে নিয়ে বিল্ডিং থেকে ফেলে দিচ্ছে। এইটা দেখে শিবা আবারও জেগে ওঠে। শিবা মাঝরাতে ফোন করে ওই ছেলেটির কাছে যায়। শিবা ওই ছেলেটিকে কিছু টাকা দিলে ওই ছেলেটি তাকে ওই গ্রামে নিয়ে যায়। ছেলেটি শিবাকে গ্রামে রেখে নিজে ফিরে আসে। সেখানে এক তান্ত্রিক আর গ্রামবাসীরা মিলে একটি যজ্ঞের আয়োজন করেছিল। সেখানে শিবাকে নরবলি হিসাবে আনা হয়, কিন্তু শিবা এটা বুঝতে পারে না। শিবা এখানেই তার ইএমএফ মিটার বের করে। এটা দেখে তান্ত্রিক বলে ওটা ভেতরে রাখো। শিবা তবুও সেটা হাতে নিয়ে তার পেছনে লুকিয়ে রাখে। এদিকে শিবার বোন স্বপ্না মাঝরাতে হঠাৎ তার বাবাকে কল করে তার ইমার্জেন্সি ডকুমেন্টসগুলো পাঠাতে বলে। শিবার বাবা উঠে ডকুমেন্টস খুঁজতে যান আর জানুকি চা বানাতে বলে। জানুকি চা বানাতে রান্নাঘরে চলে যায় আর সিতারা মন্দিরের ওই গুরুজিকে শিবার কোষ্ঠী চেক করতে বলে। ওই গুরুজি শিবার কোষ্ঠীর ব্যাপারে জানানোর জন্য মাঝরাতে সিতারাকে কল করে মন্দিরে ডাকেন। সিতারা মন্দিরে গেলে গুরুজি বলেন আমি জীবনে অনেক কোষ্ঠী দেখেছি, কিন্তু এমন কোষ্ঠী প্রথমবার দেখলাম। এই ব্যক্তির জীবনে মৃত্যুদোষ আছে, তার জীবন মৃত্যুদোষে ভরা। এই ব্যক্তি প্রতিটি কদমেই মৃত্যুর দিকেই যাবে, যে কোনো সময় সে মারা যাবে। এই মৃত্যুদোষের কারণে শুধু ওই ব্যক্তি নয়, বরং তার পরিবারও ক্ষতিগ্রস্ত হতে পারে। এইসব শুনে সিতারা ভয় পেতে থাকে। শিবার বাড়িতে তার বাবা হঠাৎ করে আলমারিতে ডকুমেন্টস খুঁজতে গিয়ে নিচে পড়ে যান। জানুকি সিলিন্ডারের গ্যাস চালিয়ে রেখেই তাকে তুলতে চলে যান আর জানুকি যখন গ্যাস চালাতে যান তখনই সেটি ব্লাস্ট হয়। সিলিন্ডারের গ্যাস বেশি না থাকায় হালকা ব্লাস্ট হয়। গুরুজির কথা অনুযায়ী শিবার ফ্যামিলিরও কিছুটা ক্ষতি হয়। এইদিকে শিবা গ্রামে তার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। শিবার হাতের মিটারটির সবুজ লাইট হঠাৎ লাল হয়ে যায় আর এতে সে বুঝতে পারে এখানে কোনো একটা প্যারানর্মাল এন্টিটির উপস্থিতি আছে। সেখানে কিছু গ্রামবাসী কলস বের করার জন্য মাটি খুঁড়ছিল। তখন হঠাৎ করেই শিবা পাশে থাকা গাছে আগুন লেগে যায়। শিবা সেখান থেকে লাফিয়ে সরে যায় আর শিবাকে তখন তার বাড়ি থেকে কল করে জানুকির ব্যাপারে জানানো হয়। খবর শুনে শিবা ছুটে বাড়িতে চলে আসে। সিলিন্ডার ব্লাস্টের কারণে জানুকি হালকা আহত হয়েছিল। শিবা তাকে দেখে ভেঙে পড়ে আর শিবার বাবা বলে কোথায় ব্যস্ত ছিলি? ফোন দিয়েছি, ফোন তুলিসনি। সঠিক সময়ে সিতারাকে ফোন করেছিলাম বলে আমরা বেঁচে গিয়েছি। সিতারা যখনই জানতে পেরেছে এখানে ছুটে এসেছে। শিবার বাবা জানুকিকে নিয়ে ঘরে গেলে সিতারা শিবাকে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে? সিতারা বলে তুমি বলেছিলে তুমি এসব ছেড়ে দেবে, তুমি আমাকে মিথ্যা বলেছ। তুমি জানো কিছুক্ষণ আগে গুরুজি নীলকান্ত শাস্ত্রী আমাকে কি বলেছে? তখনই শিবার ফোনে রাজেশ কল করে বলে কোথায় তুই? শিবা বলে বাড়িতে। রাজেশ বলে আমি ভেবেছি তুই সোনার কলস খুঁজতে বের হয়ে গেছিস, তুই কি জানিস না কি হয়েছে? আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি আর তুই নিউজ দেখ। শিবা নিউজ দেখে যে ওই গ্রামের ওই কলস খোঁড়ার 10 জন লোক রহস্যজনকভাবে মারা গেছে, ঠিক যেইভাবে অঙ্কিত মারা গিয়েছিল।
এই নিউজ দেখে শিবা অনেক অবাক হয়। সিতারা বলে, আমি তোমাকে এখানে যেতে মানা করেছিলাম, এখন দেখেছো কি হয়েছে। শিবা, আমার ভয় করছে। শিবা বলে, যতক্ষণ আমি সেখানে ছিলাম কিছুই হয়নি, আরো কিছুক্ষণ থাকলে জানতে পারতাম কি হয়েছে। সিতারা বলে, ভাগ্য ভালো তুমি আগেই চলে এসেছো, না হলে তোমারও এই অবস্থাই হতো। তুমি এসব ছেড়ে দাও শিবা, না হলে আমি তোমার বাবা মাকে সব বলে দেব। তখন সেখানে শিবার বাবা আসেন। শিবার বাবা তাদের সব কথা শুনে ফেলে আর শিবার বাবার রেগে শিবাকে মারতে আসেন, কিন্তু সে শিবাকে না মেলে ইমোশনাল হয়ে যান। শিবার বাবা বলে, এসব তুমি কি করছো? তখন শিবার মা সেখানে উঠে আসেন। শিবার বাবা কাঁদতে কাঁদতে বলেন, এত বছর ধরে আমি তোকে যে রাস্তায় যাওয়া থেকে আটকে রেখেছিলাম, আজ তুই সেখানেই যাচ্ছিস। তখন সামনে একটা পর্দায় আগুন লেগে যায়। শিবা ছুটে পর্দার আগুন নেভাতে যায়। তখন শিবা সেখানে একটি ছবি পায়, যেখানে এক দম্পতি আর তাদের কোলে একটি বাচ্চা ছিল। শিবা এই বাচ্চাটিকেই তার স্বপ্নে দেখত। শিবা কিছুই বুঝতে পারছিল না, কারণ যাদেরকে সে এতদিন স্বপ্নে দেখে এসেছে, আজ বাস্তবে নিজের বাড়িতে তাদের ছবি দেখে সে অনেক অবাক হয়েছে। শিবা বুঝতে পারে এদের সাথে তার কোনো কানেকশন আছে, তাই শিবা তার বাবাকে এই ছবির ব্যাপারে জিজ্ঞেস করে। শিবার বাবা এই ব্যাপারে কিছুই বলতে চান না, কিন্তু বলেন, এই বাচ্চাটি তুই, আর এরা দুইজন তোর আসল বাবা মা। শিবা বলে, আমার বাবা মা আমাকে কেন মারতে চাইছিল? তখন শিবার বাবা মা শিবার জীবনের সকল সত্যি বলতে শুরু করে। শিবার বাবা বলেন, তোর বাবার নাম বাসু আর মায়ের নাম দেবী। বাসু আমার নিজেরই ভাই ছিল। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি বাসু আর দেবী একটি মন্দিরে দাঁড়িয়ে আছে। বিয়ের 8 বছর পরেও তাদের কোনো সন্তান ছিল না, তাই তারা বিভিন্ন মন্দিরে একটি বাচ্চার জন্য পুজো করত। কিছুদিন পরই দেবী গর্ভধারণ করে, আর এতে বাসু অনেক খুশি হয়। তাদের খুশিতে সবাই খুশি ছিল, কিন্তু দেবীর ভাবি শোভা একদমই খুশি ছিল না। শোভা তার হাজবেন্ড বলরাজ ওই দম্পতি যাদেরকে মুভির শুরুতে ইশাজ বন্ধন বাড়িতে দেখানো হয়েছিল। শোভা তার হাজবেন্ডের সাথে অনেক ঝগড়া করতো, কারণ শোভা প্রতি রাতেই তার ঘরে কলস ভর্তি মোহরের স্বপ্ন দেখত। এত মোহর দেখে শোভার অনেক লোভ হয়। শোভা সেগুলো পেয়ে অনেক ধনী হইতে চাচ্ছিল। এই জন্য শোভা একদিন তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বলে, ওই সাধুর ভয় পাওয়া স্বাভাবিক, তোমার বাড়িতে সোনার কলস আছে। এইটা শুনে শোভা অনেক এক্সাইটেড হয়ে যায়। তান্ত্রিক বলে, পঞ্চম অমাবস্যার রাতে শ্মশানে গিয়ে কালো পোশাক পরে কালো ছাগল বলি দিয়ে কঠোর পূজা করার পর ওই সোনা তুমি তুলতে পারবে। কিন্তু বলরাজ শোভাকে এসব বলতে বা করতে মানা করে, কারণ বলরাজ এসব বিশ্বাস করতো না। কিন্তু শোভা রেগে তাকে বলে, তুমি কিছুই জানো না, নিজের ইনকামের টাকা বোনকে দিয়ে দিয়েছ। এরপর তান্ত্রিকের কথা অনুযায়ী বলরাজ আর শোভা কালো পোশাক পরে শ্মশানে গিয়ে পূজা করে। বাড়িতে এসে বলরাজ বলে, আমার ভয় করছে, এসব করো না। শোভা রেগে গিয়ে বলে, তুমি তো রোজগার করতে পারো না, বাকি গ্রামবাসীকে দেখো শহরে বড় বাড়ি করেছে, আর উপরওয়ালা একটি রাস্তা দিয়েছে, আর তোমার তাতেও ভয় লাগছে। আমি ওই সোনা যে কোনো মূল্যে চাই, এর জন্য আমি সব কিছু করব। যদি আমাকে বাধা দাও তাহলে তোমাকেও মেরে ফেলবো। না চাইতেও বলরাজ বাধ্য হয়। পরদিন তান্ত্রিক বলে, সব পুজো হয়ে গেছে, নেক্সট অমাবস্যায় খুঁড়ে বের করতে পারবে। ঘরের ভেতর সোনার কলস কোথায় আছে সেটা একজনই বলতে পারে। আরুদ্রা নক্ষত্রই যার জন্ম, যার চোখের রং নীল, সে তোমার নিজের রক্তের সম্পর্কেরই হবে। এরপর আমরা দেখি দেবীর চোখ নীল। এইসব শুনে শোভা বুঝতে পারে দেবী তাকে বলতে পারবে কোথায় সোনার মোহর আছে। পরদিন বলরাজ আর শোভা দেবীর স্বাদের অনুষ্ঠানে যায়। শোভা বলরাজকে বলে, দেবীকে যে কোনোভাবে বাড়িতে নিয়ে যেতে হবে। বলরাজ বলে, তার 8 মাস চলছে, এই অবস্থায় তার সফর করা ঠিক হবে না। শোভা বলে, এইসব আমি কিছুই জানি না, তুমি তাকে নিয়ে চলো। দেবী পড়ে গিয়ে কিছুটা আঘাত পেয়েছিল, তাই সে বিশ্রাম করছিল। শোভা দেবীকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাহানা দিয়ে বলে, দেবীর পূর্বপুরুষদের অন্তিম সংস্কার ঠিকভাবে হয়নি, এজন্য তার বাচ্চার জীবনের ঝুঁকি আছে। একজন পূজারী এসব বলেছে। এইটা শুনে বাসু ভয় পেয়ে যায়। শোভা বলে, আপনি ভয় পাবেন না, পূজারী বলেছে দেবীকে তার পূর্বপুরুষের বাড়িতে এনে ছোট একটা পূজা করাতে হবে, এরপর সব ঠিক হয়ে যাবে। বলরাজও শোভার কথা সায় দেয়। বাসু বলে, এখন কিভাবে যাবে, 8 মাস চলছে। কিন্তু নিজের সন্তানের ভালোবাসার জন্য দেবী সেখানে যেতে রাজি হয়। শোভা আর বলরাজ তাদেরকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে তান্ত্রিক যজ্ঞ করছিল, আর সেখানে এসে এইসব দেখে বাসুর সন্দেহ হয়। বাসু বলরাজকে বলে, এইসব কি হচ্ছে? বলরাজ বলে, মা আর বাচ্চার জন্য কালীর শান্তি পুজো হচ্ছে। শোভা দেবীকে পুজোতে বসার জন্য পোশাক বদলাতে বলে। বাসু তান্ত্রিককে দেখে বলে, এটা কে, আর এখানে এসব প্রদীপ কেন? শোভা মিথ্যা বলে, পূজা এটা এমনই হয়, তাহলে বাচ্চা আর মা দুজনেরই ক্ষতি। তান্ত্রিক বলরাজকে দেবী আর শোভাকে দ্রুত প্রস্তুত করতে বলে, কিন্তু বাসুর সন্দেহ হচ্ছিল। কিছুক্ষণ পর দেবীকে সাদা একটি শাড়ি পরিয়ে শোভা বাইরে নিয়ে আসে। শোভা কালো রঙের শাড়ি পরেছিল, আর ওই যজ্ঞে বাসু আর বলরাজও বসে। এরপর তান্ত্রিক পুজো শুরু করে। তান্ত্রিক দেবীকে বশ করে মন্ত্র পড়ে একটি মন্ত্রপুত লেবু চোখে লাগাতে বলে। লেবু চোখে লাগালে দেবী বশ হয়ে যায়। তান্ত্রিক দেবীকে জিজ্ঞেস করে, দেবী আশেপাশে দেখো, তুমি কি কিছু দেখতে পাও? দেবী ঘরের আশেপাশে তাকিয়ে একটি ঘরের দিকে দেখে থেমে যায়। তান্ত্রিক জিজ্ঞেস করে, কি দেখতে পাচ্ছ? দেবী বলে, বড় বড় সোনার কলসি, কলসি ভর্তি সোনার মোহর, হীরা। এটা শুনে তান্ত্রিক জোরে জোরে হাসতে শুরু করে।
বাসুর এসব অদ্ভুত লাগছিল। বাসু বলরাজকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে বলরাজ সেখান থেকে উঠে চলে যায়। তান্ত্রিক একটি মন্ত্রপুত কুমড়া দিয়ে সেটা বলরাজকে ওই মোহরওয়ালা জায়গায় ফেলতে বলে। বলরাজ ওই জায়গায় কুমড়াটি ফেলার সাথে সাথে দেবীর বশ কেটে যায় আর তার ব্যথা ওঠে। এতে বাসু বিচলিত হয়ে যায় আর বাসু দেবীকে ওই যজ্ঞ থেকে বের করে দরজার কাছে নিয়ে আসে। বাসু বলরাজকে বলে দেবীকে হাসপাতালে নিতে হবে, কিন্তু বলরাজ এই মোহরের লোভে পড়ে যায়, তাই সে বাসুকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। বলরাজ শুরুতে এসবে সাপোর্ট না করলেও পরে মোহরের লোভে পড়ে এই কাজে শোভাকে সাপোর্ট করতে থাকে। লোভ বলরাজকে এতটাই অমানুষ বানিয়ে দেয় যে বলরাজ নিজের বোন আর তার অনাগত সন্তানেরও পরোয়া করে না। বাসু শোভাকেও সাহায্য করতে বলে, কিন্তু শোভাও এতে সাহায্য করে না। তান্ত্রিক মন্ত্র পড়ে শোভাকে বশ করছিল। দেবীর ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকে। বাসু বুঝতে পারে এইখানে কেউ সাহায্য করবে না, তাই সে বাইরে সাহায্য চাইতে যায়। তান্ত্রিক বলরাজকে ছাগল বলি দিয়ে তার রক্ত আনতে বলে। বলরাজও ছাগলের রক্ত এনে শোভার সামনে রাখলে তান্ত্রিক ওই রক্ত শোভাকে চালের সঙ্গে মেশাতে বলে। শোভাও তার কথা মতো চালের সঙ্গে মেশায়, আর তান্ত্রিকের কথায় ওই চাল বলরাজ ওই ভাঙা কুমড়ার কাছে রেখে আসে। বলরাজ দেবীর কষ্ট দেখতে পাচ্ছিল, কিন্তু নিজের লোভ ছেড়ে তার কাছে যেতেও পারছিল না। তান্ত্রিক শোভাকে জিজ্ঞেস করে ওইখানে কি দেখতে পাচ্ছ? শোভা বলে 4টি ছায়া ভয়ঙ্কর ক্ষুধায় পাগলের মতো সেগুলো খাচ্ছে। তান্ত্রিক তখন বলরাজকে সেখানে খুঁড়তে বলে। বলরাজ ওই মেঝেতে আঘাত করে খুঁড়তে শুরু করে। বাসু তখন সেখানে বাইরে থেকে একটি মহিলাকে নিয়ে আসে। বাসু দেবীকে হাসপাতালে নিতে চাইছিল, কিন্তু মহিলাটি বলে এখন হাসপাতালে নেওয়ার সময় নেই, বাচ্চা এখানে ডেলিভারি করতে হবে। মহিলাটি তখন বাসুকে গরম পানি আর কাপড় নিয়ে আসতে বলে। বাসু মহিলাটিকে গরম পানি আর কাপড় এনে দিলে মহিলাটি দেবী ডেলিভারি করতে শুরু করে। তখন হঠাৎ করেই যজ্ঞের আগুন নিভে যায়। তান্ত্রিক বলে বলি কম হয়েছে। তান্ত্রিক বলরাজকে আরও একটি ছাগল এনে ওই জায়গাতেই বলি দিতে বলে। বলরাজও আরেকটি ছাগল এনে ওই মোহরের জায়গায় বলি দেয়। তান্ত্রিক শোভাকে জিজ্ঞেস করে এখন কি দেখতে পাচ্ছ? শোভা বলে একজন 6 হাতওয়ালা মহিলা, তার সারা শরীরে সোনা, বড় বড় চোখ, এক হাতে তলোয়ার, অন্য হাত ভরা একটি বাটি। ধনপিশাচিনী এবার নিজে এসেছে। এইখানে ধনপিশাচিনীর ভয়ানক রূপ দেখানো হয়। ধনপিশাচিনী রক্তের অনেক পিপাসা ছিল, তাই এই বলিতেও সে সন্তুষ্ট হয়নি। ধনপিশাচিনী এসে শোভার উপর ভর করে। শোভার মাধ্যমে পিশাচিনী বলে এই বলি যথেষ্ট নয়, আরও বড় বলি চাই। তান্ত্রিক বলরাজকে বলে ধনপিশাচিনী এসেছে, আরও বড় বলি দিতে হবে, যাও একটি ষাঁড় নিয়ে এসো। তার কথা মতো বলরাজ একটি ষাঁড় এনে বলি দেয়, কিন্তু ওই বাটিতে রক্ত ভরে খেয়েও তার সন্তুষ্টি হয় না। পিশাচিনী আরও বড় বলি চায়। তখন বাসুর সন্তান ভূমিষ্ঠ হয়। পিশাচিনী এটা দেখে তখন বাসুর বাচ্চাটিকেই চায়। তান্ত্রিক বলরাজকে ওই বাচ্চাটিকে নিয়ে আসতে বলে। তান্ত্রিক বলে ধনপিশাচিনী যা চাইছে তা না দিলে আমরা সবাই বলি হয়ে যাব। মনুষ্যত্বহীন লোভে কাতর বলরাজ বাসুর কাছে গিয়ে বাচ্চাটি চায়। এত বছর সাধনার পর পাওয়া এই বাচ্চাটিকে বাসু কোনোভাবেই দিতে রাজি হয় না। বলরাজ লোভের তাড়নায় বাচ্চাটিকে জোর করে কেড়ে নেওয়ার চেষ্টা করে আর বলে বাচ্চাটিকে না দিলে আমরা সবাই মারা পড়ব। কিন্তু বাসু বলরাজকে মারধর করে বাচ্চা আর দেবীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বলরাজ তাদেরকে ধরতে পারে না। তান্ত্রিক এতে রেগে গিয়ে যজ্ঞ থেকে উঠে পড়ে আর বলে ধনপিশাচিনী যা চেয়েছে তা আমরা দিতে পারিনি, আমাদের কাজ থেমে গেছে, এখন পিশাচিনী আমাদের কাউকেই ছাড়বে না। তান্ত্রিক পিশাচিনীকে বলে তুই নরবলি চাস তাই না? এটা বলে তান্ত্রিক শোভা আর বলরাজকেই বলি দেয়, কিন্তু এতেও পিশাচিনী সন্তুষ্ট হয় না। তান্ত্রিক তখন নিজেকে বলি দিয়ে দেয়। 3 জনের লাশ সেখানে পড়ে থাকে। এটাই ছিল মুভির শুরুতে দেখানো মহিলার গলা কাটা লাশের ঘটনা, কিন্তু ধনপিশাচিনী এতেও সন্তুষ্ট হয় না। আর এখান থেকেই শুরু হয় নরবলির যাত্রা। সিন প্রেজেন্টে আসে। শিবার বাবা বলে খারাপ শক্তির কারণে তারা সবাই মারা যায়। ওই গ্রামের পূজারীর থেকে একটা গ্রামের সবাই জানতে পেরে যায়। ওই দিন থেকেই ওই গ্রামে ধনপিশাচিনীর তাণ্ডব শুরু হয়। পিশাচিনী নিজের রক্তের পিপাসা মেটানোর জন্য একে একে গ্রামবাসীর প্রাণ নিতে থাকে, কিন্তু কোনোভাবেই তার পিপাসা মেটে না। ধীরে ধীরে পুরো গ্রাম শ্মশানে পরিণত হয়। এদিকে বাসু আর দেবীও বাচ্চা নিয়ে শহরে চলে আসে। শিবার বাবা বলে এভাবেই 6 মাস কেটে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বাসু আর দেবী তাদের বাচ্চাকে নিয়ে অনেক খুশি ছিল, কিন্তু ওই দিনের ওই পূজার প্রভাব তাদের মধ্যে ছিল। দেবী মাঝে মধ্যেই ওই শক্তির প্রভাবে বশ হয়ে বাচ্চাটিকে ছুরি নিয়ে মারতে যেত, আর বাসু বাচ্চাটিকে ওপর থেকে ফেলে দিতে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই তাদের হুঁশ ফিরে আসতো, যার ফলে বাচ্চাটি বারবার বেঁচে যায়। এই ছবি শিবা প্রতি রাতে স্বপ্ন দেখত, আর ওই বাচ্চাটি আর কেউ নয়, শিবাই ছিল। আর এখন কোনো স্বপ্ন নয়, শিবার জীবনের সত্য ঘটনা এগুলো, যেগুলো সেদিন রাতে শিবা দেখতে পেয়েছিল। বাসু আর দেবী ধীরে ধীরে বুঝতে পারে তাদের কাছে শিবা সেফ নয়। শিবা কোনোদিন তাদের হাতেই খুন হতে পারে। এই জন্য শিবাকে বাঁচানোর জন্য বাসু শিবাকে তার বড় ভাইয়ের হাতে, মানে বর্তমান বাবার হাতে তুলে দেয়, আর এরপর বাড়ি ফিরে এসে নিজেদের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। সিন আবার প্রেজেন্টে আসে। শিবার বাবা বলে এত বছর তোমাকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব ছিল, এখন তোমার বাবা মায়ের ত্যাগের মান রাখা তোমার দায়িত্ব, অন্তত তাদের জন্য বেঁচে থাকো।
রাতের বেলা শিবা, সিতারা আর রাজেশ ওই বাড়িতে যায় যেখানে শিবার মিটারে আত্মা ধরা পড়েছিল। ওই বাড়িটি শিবার বাড়ি ছিল, যেখানে তার বাবা মা থাকতো, আর ওই আত্মাটি শিবার মায়ের ছিল। শিবা সেখানে গিয়ে অনেক ইমোশনাল হয়ে যায়। শিবা তার মিটার বের করে রেখে তার বাবা মায়ের আত্মার উদ্দেশ্যে বলে, তোমরা যদি এখানে থাকো সিগন্যাল দাও আমাকে। শিবার বাবা মা তখন সিগন্যাল দেন আর শিবা বুঝতে পারে তার বাবা মায়ের আত্মা এখানেই আছে। শিবা এতে অনেক ইমোশনাল হয়ে যায় আর তার বাবা মাকে ফিল করতে চায়। তখন জোরে একটি বাতাস এসে শিবার গায়ে লাগে। শিবা তখন তার বাবা মায়ের স্পর্শ যেন পায় আর সে কান্নায় ভেঙে পড়ে। এরপর শিবা, রাজেশ আর শিবার বাবা মা ওই গুরুজির কাছে যায়। শিবা রাজেশকে বলে, ছোটবেলা থেকে আত্মা খুঁজছি, প্রথম যে আত্মা পেলাম তারা আমার বাবা মায়েরই আত্মা। গুরুজি বলে, যেদিন শিবার জন্ম হয় ওই দিন ওই বাড়িতে ধন রক্ষাকারী পিশাচিনী তন্ত্রবন্ধন ভঙ্গ করেছে, এই জন্য সে ফিরে এসেছে। আর তখন থেকেই এই সমস্যার তৈরি। গুরুজি শিবাকে জিজ্ঞেস করে, শিবা, মৃত্যু তোমার পিছু করে, এটা তো তোমার জীবনের প্রথম ঘটনা নয়। শিবার তখন মনে পড়ে সে একবার ট্রাক অ্যাক্সিডেন্ট হতে হতেও বেঁচে গিয়েছিল। রাজেশ জিজ্ঞেস করে, ধন পিশাচিনী ওই বাড়িতে থাকলে এখানে এসব কেন হচ্ছে? গুরুজি বলে, দুষ্টু প্রভাব বহনকারী কোনো কিছুকেই ধন পিশাচিনী কখনোই ছাড়ে না, সে মানুষ হোক কিংবা পশু। জানকী জিজ্ঞেস করে, পিশাচি ছোট বাচ্চার বলি কেন চেয়েছে? গুরুজি বলে, শিবা যখন গর্ভে ছিল তখন দেবী পুজোতে বসেছিল। সহজ ভাষায় বললে শিবাও ওই পূজাতে ছিল। সে নিষ্পাপ বাচ্চার বলি এই জন্যই চেয়েছিল, কারণ আমরা যেসব জিনিস বলি দিতে পারবো না সেটাই তারা বলি হিসাবে চায়। জানকী জিজ্ঞেস করে যে এইসব থেকে বাঁচার উপায় কি? গুরুজি চোখ বন্ধ করে শিবার ভবিষ্যৎবাণী করে, শিবার বলি হয়ে গেছে। গুরুজি বলেন, এইটা চিন্তার বিষয়, ধন পিশাচিনীর শক্তি বেড়েই চলেছে, তার লক্ষ্যে পৌঁছানোর সময় চলে এসেছে। গুরুজি আরও বলেন, সামনের মাসের প্রথম রবিবারে চন্দ্রগ্রহণের সময় তোমার পরীক্ষা। এতদিন শিবার ওপর যত বিপদ এসেছে সেসব থেকে একটি শক্তি শিবাকে রক্ষা করেছে। শিবার জন্য জীবন উৎসর্গ করা তার নিজের বাবা মা ছিল শিবার রক্ষাগুরু। শিবার বাবা মায়ের ছায়া শিবার উপর এখনও ছিল। তারা যে কোনোভাবে শিবাকে সব বিপদ থেকে রক্ষা করেছে। সেদিন শিবার বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্লাস্টের ঘটনা শিবার বাবা মায়ের আত্মাই ঘটিয়েছে, যাতে তারা শিবাকে ওই গ্রাম থেকে বের করে আনতে পারে। গুরুজি বলে, তারা মারা যাওয়ার পরেও নিজের সন্তানের হেফাজত করছে। শিবার বাবা বলে, এর জন্য পিণ্ডদান করার সময় কাক কখনো খাবার খেত না। গুরুজি বলে, কারণ যতদিন শিবার প্রাণের ঝুঁকি আছে ততদিন তাদের আত্মা শান্তি পাবে না, তাদের পুনর্জন্ম হবে না। গুরুজি আরও বলেন, সামনের রবিবারে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ একই সাথে হবে। সেদিন ধন পিশাচিনীর শক্তি অনেক বেড়ে যাবে। সেদিন হবে শিবার জীবনের সব থেকে সংকটময় দিন। এই দিন শিবার বাবা মায়েরও আত্মা কিছু করতে পারবে না। ওই বড় সংকট পর্যন্ত শিবাকে নিজের হেফাজত নিজেই করতে হবে, আর ধন পিশাচিনীর সঙ্গে একাই লড়াই করতে হবে। এর থেকে বাঁচার একটাই রাস্তা, যেখানে ধন পিশাচিনী আছে সেখানে শিবাকে অষ্টধাতুতে বানানো 8টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে হবে। অষ্ট শিবলিঙ্গের প্রভাবে ধন পিশাচিনীর শক্তি কমে যাবে। তখনই ধন পিশাচিনী ফাইনালি ধ্বংস হবে। কিন্তু শিবার মা এতেও অনেক ভয় পাচ্ছিল, কিন্তু অনেক বোঝানোর পর শিবার মা তাকে সেখানে যেতে পারমিশন দেন। পরদিন শিবা মনীষের সঙ্গে দেখা করতে যায়। শিবা মনীষকে বলে, আপনি ঠিক বলেছিলেন, আত্মা আছে, আমি আমার বাবা মাকে ফিল করি। এরপর শিবা কিভাবে পিশাচিনীকে নিয়ন্ত্রণে রাখা যায় এটা নিয়ে রিসার্চ করতে থাকে। শিবা জানে মন্দিরে সব সময় পজিটিভ এনার্জি থাকে, এজন্য সে বিভিন্ন মূর্তির সামনে একটি যন্ত্র রাখে যাতে পিশাচিনীর নেগেটিভ শক্তির সামনে এখানে পজিটিভ শক্তি আসে। শিবা মনীষের সঙ্গে মিলে সেখানে সমস্ত ইকুইপমেন্ট সেট করে যাতে কোনো বিপদ এলে তারা আগেই জানতে পারে। গুরুজিও তাদের লোকদের সাথে মিলে সেখানে পুজো করতে থাকে যাতে শিবার শক্তি বাড়ে। এরপর চন্দ্রগ্রহণ শুরু হয়। ভেতরে শিবাকে একা গিয়ে গ্রহণ শেষ হওয়ার আগেই অষ্টলিঙ্গ প্রতিস্থাপন করতে হবে। শিবা যখন 7টি লিঙ্গ প্রতিষ্ঠা করে তখন ধন পিশাচিনী সেখানে এসে শিবার উপর অ্যাটাক করে। আরও একটা প্রতিষ্ঠা করা বাকি ছিল। শিবা পিশাচিনীর সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু এই সব কিছু মনীষ আর রাজেশ ক্যামেরার মাধ্যমে দেখছিল। কিন্তু ক্যামেরায় শুধু তারা শিবাকেই দেখতে পায়, পিশাচিকে ক্যামেরায় দেখা যায় না। পিশাচিনী অনেক পাওয়ারফুল ছিল, যার কারণে শিবা তার সঙ্গে পেরে উঠছিল না। শিবার বাবা মায়ের আত্মাও সেখানে ছিল। শিবা এইখানে প্রথমবার তাদেরকে সামনাসামনি দেখতে পায়। শিবার বাবা মায়ের আত্মা শিবাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু তাদের শক্তি ধন পিশাচিনীর সামনে অনেক দুর্বল ছিল। শিবা কোনোভাবেই অষ্টম শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। শিবার অবস্থা অনেক খারাপ ছিল, আর ধন পিশাচিনী শিবার সামনে একটা ইলিউশন তৈরি করে, যার ফলে শিবা ভাবে তার সামনে ধন পিশাচিনী আছে। শিবা সেখানে থাকা ত্রিশূল উঠিয়ে ধন পিশাচিনীকে আঘাত করে, কিন্তু আসলে সেটা শিবা নিজেই ছিল। ওই ইলিউশনের কারণে শিবা নিজেই নিজেকে ত্রিশূল দিয়ে আঘাত করে মেরে ফেলে। এইটা দেখে ধন পিশাচিনী ভয়ঙ্করভাবে হাসতে থাকে। শিবা 8টি শিবলিঙ্গ সেখানে প্রতিষ্ঠিত করতে পেরেছিল। ধন পিশাচিনীর চারপাশে থাকা 8টি শিবলিঙ্গ থেকে 8 রকমের শক্তি বের হয়ে আকাশের দিকে চলে যায়। শিবার আত্মা আকাশে মহাদেবের সামনে উপস্থিত হয়। শিবা মহাদেবকে দেখে তাণ্ডব নৃত্য শুরু করে। তখন ওই মহাদেব শিবাকে আবার জীবিত করেন। শিবা আবার জীবিত হতে দেখে ধন পিশাচিনী তাকে আবারও মারতে আসে।
তখন ধনপিশাচিনী দেখে অষ্টলিঙ্গ সম্পন্ন হয়ে গেছে, যার ফলে পিশাচিনীর শক্তি কমে যায়। তখন শিবা তাকে মেরে ফেলে, আর এইভাবেই ধনপিশাচিনীর ফাইনালি বিনাশ হয়। এরপর শিবা আবার তার বাবা মায়ের আত্মার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু এইবার তার বাবা মায়ের আত্মা কোনো সিগন্যাল দেয় না, যার ফলে শিবা বুঝতে পারে তাদের আত্মা এবার মুক্তি পেয়েছে। এইটা দেখে শিবা অনেক খুশি হয়, কারণ ফাইনালি সে তার লক্ষ্য পূরণ করতে পেরেছে। মুভির শেষে দেখানো হয় অন্য একটি লোক ধনপিশাচিনীকে খুশি করার চেষ্টা করছে। লোকটি সোনার মোহর পাওয়ার জন্য ধনপিশাচিনীর সামনে বলে দিচ্ছিল, এই দুনিয়াতে লোভী মানুষের কোনো অভাব নেই, একজন ধ্বংস হলে আরেকজন জন্ম নেয়। আর এইখানেই মুভিটি শেষ হয়। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন এবং কমেন্টে জানান আপনার মতামত। কাহিনীটি আপনাকে শোনাচ্ছিলাম আমি সাইফ বিন রহমান, আর আপনি শুনছিলেন সিনেম্যাক্স বিডি। আজকের জন্য বিদায়, শীঘ্রই দেখা হবে নতুন কোনো মুভির কাহিনী নিয়ে।